বিজেপির মিত্রদল নেতার অধ্যত্ব বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করার হুমকি। চট্টগ্রামের মিস্টার 10% সাবেক মেয়র রেজাউল 3 বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক। সমন্বয়ক পরিচয়ে দেশ বিদেশে প্রতারণা, ফ্যাসিবাদের ষড়যন্ত্র বলছেন আন্দোলনকারীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে, সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করে নতুন দেশ তৈরির হুমকি দিলেন ভারতের এক রাজনৈতিক নেতা। ক্ষমতাসীন বিজেপির জোটসঙ্গী ত্রিপুরা মোথারের শীর্ষ নেতা প্রদ্যোৎ কিশোর এই হুমকি দেন। বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার ত্রিপুরায় সমাবেশে বাংলাদেশ নিয়ে চরম ঔদ্ধত্য দেখান তিনি। ত্রিপুরাকে ছাড়া বাংলাদেশ এবং মুক্তিবাহিনীর কোনো অস্তিত্ব থাকত না বলেও মন্তব্য করেন কিশোর। বালু ব্যবসায়ী থেকে মাত্র 3 বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়ে ওঠেন চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী। নগর ভবনকে বানিয়ে ফেলেন আত্মীয় স্বজনের দুর্নীতি নিরাপদ কেন্দ্র। সরকারি প্রকল্পের টাকা লুটপাটে কাজে লাগাতেন সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরও। পরিচিত ছিলেন মিস্টার 10% নামে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে দুর্নীতির বরপুত্র রেজাউল করিমের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এখানে আমরা অনেক সময় শুনেছি মেয়রের নাম দিয়েছে মিস্টার 10%। মিস্টার 10% অর্থ হচ্ছে এটাই, উনি 10%-এ কাজ বেচা কিনা করে। ভোটারবিহীন নির্বাচনে 2021 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হন রেজাউল করিম চৌধুরী। মাত্র 3.5 বছরে ফুলে ফেঁপে ওঠেন এক সময়ের এই বালু ব্যবসায়ী। গড়ে তোলেন অর্থ আর সম্পদের বিশাল পাহাড়। পেশায় ছিলেন ঠিকাদার। আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও তৃতীয় সারির নেতা ছিলেন রেজাউল করিম। নগর উন্নয়নে 2022 সালে সরকারের দেয়া 2490 কোটি টাকার বরাদ্দেই বদলে যায় তার ভাগ্যের চাকা। 402টি লটে 263টি দরপত্র আহ্বান করে কার্যাদেশ দেওয়া হয় 212টি প্রতিষ্ঠানকে, যার অধিকাংশই পান তার আত্মীয় স্বজন, বন্ধু আর দলীয় কর্মীরা। এই মেয়র ভবনে টাকা ছাড়া কোনো কাজ হয় না, গোপনে আতাত করে এবং দলীয় একটা প্রভাব বিস্তার করে। একটা সার্টিফিকেট নিতে গেলেও ওখানে 500 টাকা ঘুষ, 1000 টাকা ঘুষ। বিভিন্ন আওয়ামী লীগপন্থীরা সমর্থকরা লুটিপুটি করে এটা একটা লুটখানা হিসাবে পরিচিত হয়েছে। সিটি কর্পোরেশনের পিপিআর অনুসরণ না করেই একক কর্তৃত্ব বলে কাজ ভাগাভাগি করতেন মেয়র রেজাউল করিম। সরকারি প্রকল্পের টাকা লুটপাটে মেয়র একা নন, সাথে ছিলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। মেয়র মহোদয়ের পক্ষে ইজিপি অ্যাকাউন্টটা আমি যেহেতু দেখি, এই জন্য আমি অ্যাপ্রুভাল দিই। এটা সিলেকশনের পরে যেখানেই এই সেবা প্রদানের বিষয়টা আছে, এখানে কোনো না কোনোভাবে একটু দুর্নীতি ছোঁয়াটা থাকেই। সিটি কর্পোরেশনে হয়তো এর পরিমাণ বেশি। অর্থ আত্মসাতের পথ সুগম করতে নিজের পছন্দের ব্যক্তিদের প্রকল্প পরিচালক হিসেবেও নিয়োগ দিতেন রেজাউল করিম। এই প্রজেক্টের পিডি করার একমাত্র সিনিয়র হিসেবে যদি কাউন্ট করি আমি ছিলাম, এবং আমি একমাত্র, দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। তখন আমার ইমিডিয়েট জুনিয়র তৈব সাহেবকে উনি বাইক থেকে আনছেন। একজন ওনার পড়ালেখা কমপ্লিট না করে পিডি হিসেবে যোগদান দিতে পারে না। কেমনে জানি এটা মন্ত্রণালয় থেকে পর্যন্ত করে আসছে। এটা আবার একটা কোর্স কমপ্লিট সার্টিফিকেট দেখাইছে। সবশেষ 3 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে সমাবেশে দেখা গিয়েছিল তাকে। তবে 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আর দেখা মেলেনি মিস্টার 10% রেজাউল করিম চৌধুরীর। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে দেশ বিদেশে চলছে প্রতারণা। বিষয়টিকে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মনে করছেন কেন্দ্রীয় সমন্বয়কেরা। এদিকে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেই বলেও জানিয়েছেন তারা। মাহতাব মিনহাজের রিপোর্ট। নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এই তরুণের নাম জাহিন রোহান রাজিন।
মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আহ্বান জানানো হলে প্রধান উপদেষ্টার 2 তরুণ সফর সঙ্গীর সঙ্গে এই তরুণও যোগ দেন দর্শক সারি থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় জোর সমালোচনা। তাকে পতিত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে উল্লেখ করে সমন্বয়করা বিষয়টিকে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বলে মনে করছেন তারা। ডক্টর ইউনূস স্যারকে নিয়ে বলবো, তিনি হচ্ছে এমন একটা জায়গায় আছে, এখন তিনি খুঁটে খুঁটে ধরে আমার পরিচয়টা শনাক্ত করা কি এটা ওনার দায়িত্ব? সে ফ্লাইন ওয়াইজ গেছে এবং আমি যতদূর জানি সে আওয়ামী পরিবারের এবং সে আওয়ামী লীগের সাথে এখনও তার খুবই ভালো সম্পর্ক এবং সে এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল থেকে যে অ্যাঙ্গেলেই বলুক, আমার কাছে মনে হচ্ছে যে এটা আওয়ামী লীগের এবং রয়ের একটা ষড়যন্ত্র। এদিকে সারা দেশে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে জনগণের হাতে আটক হয়েছে অনেকে। এমন ঘটনা এ পর্যন্ত 30টির মতো। এমন পরিস্থিতিতে চিন্তাভাবনা চলছে প্রকৃত সমন্বয়কদের একটি তালিকা প্রকাশের। এখন যে ভুয়া সমন্বয়কগুলো বের হচ্ছে, এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেন্ট্রালি হচ্ছে আমাদের দিক থেকে আসলে এগুলোর ক্ষেত্রে একটা পদক্ষেপ নেওয়া দরকার। গুঞ্জন থাকলেও এই মুহূর্তে সমন্বয়কদের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল গঠন হবে না বলেও দাবি করলেন তাদের কেউ কেউ। এখন পর্যন্ত আমাদের এই সংগঠন থেকে ধরেন রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক দল করার নিয়ে কোনো আলোচনা হয় নাই। এটা কিন্তু কোনো রাজনৈতিক আসলে দল বা সংগঠন নয়। এখনো পর্যন্ত আমাদের মধ্যে আসলে এমন ধরনের কোনো কথা হয়নি যেটা আসলে রাজনৈতিকভাবে হচ্ছে মানে একটা দলে গঠন হবে। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করাই ছাত্রদের মূল কাজ হওয়া উচিত বলে মনে করছেন তারা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে বিশ্বকে প্রেরণা যোগাবে। বাংলাদেশের সাথে বিশ্ব সম্প্রদায়কে নতুনভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণে বৈশ্বিক বৈষম্য ও অসমতা দূরীকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। একজন নোবেলজয়ী অর্থনীতিবিদের একটি দেশের প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ। স্বাভাবিকভাবেই বিশ্ববাসীর চোখ এই ডায়াসের দিকে দ্বার উন্মোচন করেছে। নির্দিষ্ট সময়ে মঞ্চে এলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলায় বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গ এবং জনগণের জন্য করণীয় জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেইন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের মতো জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগ এবং সেই সাথে আহ্বান জানান বৈশ্বিক যুদ্ধ বন্ধের। জলবায়ু সংকটের মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংহতকরণে আমাদের যুগপথভাবে কাজ করতে হবে। বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে। বিশ্বের অধিকাংশ মানুষকে এই ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। রোহিঙ্গা পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকার আশা প্রধান উপদেষ্টার। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। সবশেষে নারী পুরুষের সমান সুযোগ এবং ক্ষমতায়ন নিশ্চিতে গুরুত্বের পাশাপাশি প্রধান উপদেষ্টার নিশ্চয়তার বার্তা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ তার ভূমিকা সঠিকভাবেই পালন করবে। এবছর আমরা জাতিসংঘের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। গত 50 বছর ছিল আমাদের জন্য একটা পারস্পরিক শিক্ষণীয় সম্মিলিত যাত্রা। আজ এই মহান সমাবেশে আপনাদের উপস্থিতিতে
শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণকে সময় উপযোগী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মনমাউথ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক এম গোলাম মাতবর। ভাষণটা আমি বলবো যে সে এখানে ন্যাশনাল ইস্যুগুলো তুলে ধরেছেন তার জাতিসংঘের ভাষণে, এবং আরো যেটা বলবো যে শুধু বাংলাদেশের ইস্যুটা না, যেটা আসলে যে সরকার প্রধান হিসেবে এটা তার দায়িত্ব বাংলাদেশ গভর্নমেন্টকে প্রেজেন্ট করা, এবং যেটা আমার খুব ভালো লাগলো আঞ্চলিক ইস্যুস, এবং বাংলাদেশে বিশেষ করে রোহিঙ্গা সমস্যাটাকে তুলে ধরেছেন এবং বাংলাদেশে বলেছেন এটা দেখুন আপনি সে এত পজিটিভ ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করেছেন যে বাংলাদেশের গণ অভ্যুত্থানটা বলে যে উই হ্যাভ লার্নড a lot from last 15 years irrespective of blaming anyone. স্টুডেন্টদের যে ইনিশিয়েটিভটা সেটাও তুলে ধরেছেন, এবং আরেকটা ভালো লাগলো আমার কাছে যেটা সে gender issues is a serious issues for Bangladesh. Still in 21st century, আমরা জানি যে gender equity and equality is still not happening not only in Bangladesh, it's in all over the world. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে ওঠেন ডক্টর ইউনূস। তাকে বহন করা ফ্লাইটটি রোববার বাংলাদেশ সময় রাত 2:15 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। 4 দিনের এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার প্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া অংশ নিয়েছেন 40টি উচ্চ পর্যায়ের সাইডলাইন বৈঠকেও। বাংলাদেশ নিয়ে ভারতের ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে রাজধানীর পুরনো পল্টনে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আওয়ামী সরকারের প্রেতাত্মারা এখনও সরকারের বিভিন্ন জায়গায় বসে আছে অভিযোগ করে তাদেরকে সেসব পদ থেকে অবিলম্বে সরিয়ে নেওয়ারও আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশকে নিয়ে ভারতের খেল শেষ হয়নি। কেন এখনো তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না? কেন তার সকল মামলা প্রত্যাহার করা হচ্ছে না? সরকারের কাছে আজকে বুজুর্গান কাছে থেকে আপনার জন্য দোয়া করবো, আপনি তারেক রহমানকে অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে দেশে ফেরত আনার ব্যবস্থা করুন। অন্তর্বর্তী সরকারকে ঐক্যমত্যের ভিত্তিতেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দলের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার দায়িত্বশীলদের সাথে সভা করেন জামায়াতের আমির। পরে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার ভালো কিছু করলে দেশবাসী উপকৃত হবে। ভারত সহ প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্কেরও কথা বলেন জামায়াতের আমির। মানুষকেও ভুলের ঊর্ধ্বে নয়। এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ, আর আমরা দেশবাসী মিলে ঐক্যমতের ভিত্তিতে তাদের উপরে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দিব, সংশোধন করে দেব। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বাড়ছে, বন্যার আশঙ্কা। আমন্ত্রণ 21 সংবাদ। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসিয়ানভুক্ত দেশগুলো একসাথে কাজ করবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কুর্মিটোলা গলফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচিতে সেনাপ্রধান বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। বায়ু দূষণ দূর করার লক্ষ্যে সারা দেশে সেনানিবাস এলাকা ও গলফ ক্লাবে গাছ লাগানো হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হারিস বিন ওতমান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতান্তো, সুবুলা সহ অন্যান্য দেশের রাষ্ট্রদূতরাও।
main purpose of ASEAN is to accelerate economic growth, social progress and cultural development in Southeast Asian region and to promote regional peace and stability. So you can well imagine how they coincide with the idea of security and peace in respect to Bangladesh. টানা 3 দিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার আশঙ্কা করছেন নদী পারের মানুষ। এদিকে সাতক্ষীরার বেতনা নদীর সংস্কার করা বেড়িবাঁধ ভেঙে 2 উপজেলার 50টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গত 3 দিন ধরে ভারী বৃষ্টি হয়েছে উত্তরের জেলা লালমনিরহাটে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার আশঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ, দেখা দিয়েছে নদী ভাঙন। পানির প্রবল স্রোতে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 10,000 পরিবার। টানা বৃষ্টি আর উজানের ঢলে নীলফামারীর ডালিয়া পয়েন্টেও তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। সাতক্ষীরার বিনেরপুতা এলাকায় বেতনা নদীর মেরামত করা বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে তলিয়ে গেছে 6 ইউনিয়নের নিম্নাঞ্চল। বাঁধ ভেঙে যাওয়ার পরে বাড়িতে যে পানি উঠে গেছে, সবজি নষ্ট হয়ে গেছে, তারপরে কুল বাগান নষ্ট হয়ে গেছে, আম বাগান নষ্ট হয়ে গেছে, এখনো পর্যন্ত সব হাঁটু পানি। রান্না বাড়ার কষ্ট, থাকার কষ্ট, গরু বাছুর সব বাইরে থুয়েছে, তারপরে বাড়ি সাপ উঠতেছে। ধান বীজ সহ সব কৃষি জমি পানিতে ডুবে থাকায় ক্ষতির মুখে কৃষক। আমাদের অনেক মৎস্য ঘের আছে, প্লাস আমাদের কৃষি জমি আছে যেখানে অনেক আবাদ করা হতো। রান্নাঘরে পানি উঠে গেল, গোয়াল ঘরে পানি উঠে গেল, হাঁস মুরগি গরু ছাগল নিয়ে খুব কষ্টে আছি আমরা। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 149 হেক্টর। এখানে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন 5,346 জন এবং 9 কোটি টাকার ঊর্ধ্বে এই ফসলের হানি হয়েছে। শিগগিরই বাঁধটি মেরামতের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রতিকূল পরিবেশের কারণে এখনো এটা বন্ধ করা সম্ভব হয় নাই, তবে অতি সত্বর এটা আমরা বন্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ। জেলা প্রাণী সম্পদ ও মৎস্য বিভাগের তথ্য বলছে কৃষি ও মৎস্য খাতে এরই মধ্যে 700 কোটি টাকার ক্ষতি হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে বাণিজ্য সংবাদ। হোন্ডা উন্মোচন করল বহুল প্রতীক্ষিত অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ এবং PGM-FI প্রযুক্তি সমৃদ্ধ হোন্ডা হর্নেট 2.0 মোটরসাইকেল। উদ্ভাবনী ও উন্নত প্রযুক্তির সাথে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড প্রথমবারের মতো জাপানে তৈরি ও বিচিত্র বৈশিষ্ট্য সম্পন্ন অত্যাধুনিক হর্নেট 2.0 মোটরসাইকেলটি বাজারে এনেছে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও CEO শিগেরু মাতসুজুকি বলেন, বাংলাদেশের বাজারে 184.4 সিসির হর্নেট 2.0 মোটরসাইকেল জগতে নতুন মাত্রা যোগ করবে। এতে রয়েছে অত্যাধুনিক হেড ও টেইল ল্যাম্প ডিজাইন, প্রিমিয়াম লুকের এই মোটরসাইকেল, উন্নত গ্রিপ ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য আছে প্রশস্ত চাকা। তথ্যসহ সকল কমিশনকে আমলাতন্ত্র দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশন ভবনে আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে শক্তিশালী কমিশন গঠন করতে হবে। তথ্যের অবাধ প্রবাহ, মুক্ত চিন্তা ও নাগরিকদের সমান অধিকার নিশ্চিতে তথ্য আইনের সঠিক প্রয়োগ ও নিশ্চিতের দাবি করেন টিআইবির নির্বাহী পরিচালক। পুরো কমিশনগুলো সবসময় এই পর্যন্ত যতবার গঠিত হয়েছে দলীয় বিবেচনায় নিয়োজিত হয়েছে এবং দলীয় প্রভাবান্বিত ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। একটা পর্যায়ে সর্বশেষ যেটি আমি বলতে কোনো দ্বিধা নেই, এই কমিশনটি দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে। নেতৃত্বে শীর্ষ নেতৃত্বে ছিলেন একজন দলীয় ক্যাডার। তথ্য অধিকার ফোরাম নামে একটি ফোরাম সংস্থা আছে, আপনারা জানেন, একটা উদ্যোগ আছে। তাদের নেতৃত্বে এই ক্ষেত্রে যারা কাজ করছেন গণমাধ্যম সহ সকলের সাথে আলোচনা সাপেক্ষে সবকে সম্পৃক্ত করে তথ্য অধিকার আইনটিকে ঢেলে সাজাতে হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ।
জাতিসংঘকে অন্ধকারের ঘর বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে তিনি বলেন, গত দশকে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি প্রস্তাব পাশ হয়েছে। সে সময় গাজা ও লেবাননে পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এর আগে নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে ওঠার সাথে সাথেই অনেক রাষ্ট্রপ্রধান এবং কূটনীতিকরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায়। প্রায় খালি কক্ষে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এর আগে নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যান করে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিকে গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার যুক্তরাষ্ট্রে কড়া সমালোচনা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তার ভাষণে। শেষ করছে ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বিজেপির মিত্র দলের নেতার ঔদ্ধত্য, বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করার হুমকি। চট্টগ্রামের মিস্টার 10% সাবেক মেয়র রেজাউল ৩ বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক। সমন্বয়ক পরিচয়, দেশ বিদেশে প্রতারণা, ফ্যাসিবাদের ষড়যন্ত্র বলছেন আন্দোলনকারীরা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল ৪:৫৫ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।